কিভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম। সেই মেয়েটা যখন চলে গেছে না, প্রত্যেক মায়ের যেমন একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি মেয়েকে তো ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সবকিছু হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। মানে ঘরেই নেই, মানে আমাকে বলছে বসতে, সেটাও বলতে পারছে না। দেখে এলাম যেটা একটু তো ভালো ছিল, একটু ভালো ছিল, কালকে আমি ভালোই দেখে গেলাম। দেখলাম নার্সও বললো যে কিছু খাইনি এখনো, দুপুরবেলা লাঞ্চও করিনি। আমি তো ভেবেছিলাম 7 তারিখে ছিল, কাকিমার বাড়িতে ছিল, এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা। তাও হ্যাঁ জোর করে গেছে, তাও ঠিক ছিল, মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল। পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা। দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই, আমি এখন ভালো আছি। মানে যখন বার করে দেয় 2 মাস থাকে কাকিমার বাড়ি। কাকিমা এবং মধু দুজনেই আছে সেই দিনের, সেই ঘটনার সাক্ষী। প্রথমেই আগে এটা জানতে চাইবো যে এত খবর হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরে ওই বাড়ি থেকে এখনো কোনো যোগাযোগ হয়নি কাকিমা? মানে এটা কোনো যোগাযোগ করেনি। তোমরা কি করেছিলে যে ঠিকঠাক করানো, যেটা হয়, যেহেতু ও কান্নাকাটি করছে সমানে আমাদের সামনে, তাই জন্য? মানে আমরা প্রোগ্রামে যখন যেত সবাই তো একটা মানে টিম হয়ে গেছিলাম না, একটা পাপাইদা, আমি, দিদির মা। এবার সেই টিম ওয়ার্ক নিয়ে মানে যখন কথাবার্তা হতো, মনে কর প্রভাবের সাথে যখন ঝামেলা হচ্ছে, কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না, করার আগে থেকে বেরিয়ে আয়। অনেকবার বুঝিয়েছে, কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না। মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত, আমরা সেটাকে সামাল দিতাম, যেহেতু একটা প্রোগ্রাম আমি রিলেশন থেকে কোনোদিন বেরিয়ে আসছি। হ্যাঁ, কখনো বেরিয়ে আসতে বলেনি, বুঝিয়েছে যে সবকিছু মিউচুয়াল করে, বাট অন্য কিছু করিস না। মানে মা তো অ্যাটলিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই। তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে জানি না কিভাবে খেয়েছে, বলছে তো খাইনি বা কিছু, আমাদের সামনে ধরতেও পারিনি আমরা। তো তারপরে যখন আমাকে সায়ক ফোন করলো যে দেখো তো সত্যিকারের মানে মেডিসিনটা খেয়েছে কিনা, তখন কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল। পেনের জন্য মানে থাকতে পারে না উনি, মানে যেতেও পারে না। কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা, তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য, তখন বলে না তুমি চলো। জোরজবস্তি কাকিমাকে নিয়ে যায়। সব এদিনকার কোমরে ব্যথা হচ্ছিল বলে মানে পুরোপুরি ভাবে ক্লান্ত কাকিমা, আমাকেই সবকিছু করতে হয়েছে। ওয়াশরুম নিয়ে যাওয়া থেকে, পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছে, মানে 3-4 বার সেদিনকে প্রচুর ওয়াশরুমও গেছে। পকেটের মধ্যে কি আছে না আছে সেটাও আমি জানি না। এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পর আমি যখন বিল পেমেন্ট করি, আমি লাইফটা করতে এমনকি বারণ করেছি। কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইফটা অ্যাটলিস্ট করো না, তোমার সামনে অনেক শো আছে, এগুলো কিছু একটা হতে পারে। কিছু শুনলো না। আমি গুছিয়ে বলবো, আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবো। কিসের কষ্ট? আমাদের তো বলছো, তুমি তোমার মাকে বলছো, আমাকে বলছো, সবাইকেই বলছো। তো এই নিয়ে বেরিয়ে গেল। আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম, গাড়িটা আস্তে আস্তে বেরালো। পকেট থেকে বার করেও তখনও কিছু একটা খেলো আমার মনে হলো, বাট বলছে তখন মৌরি খাচ্ছি, আমাকে ডিনাই করে গেল। বলছে মৌরি খাচ্ছি, কিন্তু বাট বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে। আমাকে ধমক দিল, মানে ও বকাঝকা করে মাঝে মাঝে। সেদিনকে আমাকে মানে একটু মিসবিহেভ করলো বলে সরে গেলাম। গাড়িটা নিয়ে আমি আবার তুললাম, বললো আমি পান খাবো। আমি বললাম ঠিক আছে। আমরা দুজনেই, ড্রাইভার আর আমি, পান নিতে বেরিয়ে গেলাম। তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না, মানে প্রচুর ভাবে খেয়ে নিয়েছে জিনিসটা, মানে 78টা ট্যাবলেট খেয়েছে, মানে 4 পাতা। তো এইসব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখন ওর সেন্সেই নেই, তখন আমাকে সায়ক ফোন করেছে। ফোন করে বলছে আগে তুমি ভেরিফাই করো যে কিছু খেয়েছে কিনা। আদৌ ও ফটো পাঠিয়েছিল অনেক সাহেবকে। না সাহেব মাঝে মাঝে ফোন করে, কাজের জন্য ফোন করে, কথা বলতে গিয়ে ফোন করে কথা বলতে সাহেব বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। তখন তো ওকে বলে যে, এবার আমাকে যখন বললো যে কোথায় আছো তোমরা, এই আছো তোমরা, তখন আবার টোলে জ্যামে ফেসে গেছি পুরোপুরি ভাবে। কিচ্ছু করার নেই, আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাহেবদা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো, তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও। ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল 30 মিনিট ডিস্টেন্স, যেভাবে ও 20 মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি। 20 মিনিটে ঢুকিয়ে ডক্টরকে কথাবার্তা বলাই ছিল, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল লিভার ওয়াশ করার জন্য। মানে ওকে ধরে নামানোও যাচ্ছে না, পুরো শরীরটাই পুরো ছেড়ে দিয়েছে। মানে মানে এতগুলো মেডিসিন ঘুষে নেই। ওকে নিয়ে সবকিছু করার পর দেখলাম যে যেভাবে প্রসেসিং ওরা শুরু করে সেরকম প্রচুর কষ্ট পেয়েছে। শারীরিক দিক থেকে বলো, মেন্টালি প্রিপেয়ার বলো, কিছু মানে এখনো কোনো দেখতে পাচ্ছি না যে ঠিক হবে হতো। দিদির থেকে শুনছিলাম যে প্রভাও চাইতেন না মেয়ে আপনার সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ রাখতে। কি মানে বিয়ের আগে থেকে? প্রথম থেকেই না, বিয়ের আগে থেকে, তাহলে বিয়েটা হতো না। যদি আমার মেয়েই ঘুরে দাঁড়াতো যে মায়ের সাথে রিলেশন রাখবে না বলে এত দূর মেয়ে স্টেপ নিয়েছে, মাকে ছাড়তে পারবে না বলে। কিন্তু বিয়ের আগে যদি এরকম কড়াকড়ি নিতে হয়, আমার বিয়েটাই হতো না। আর মানে ও শ্বশুর বাড়ির
এতজনকে এত ভালোবাসতে আমরা দেখেছি, আমরা video সবাইকেই ভালোবাসে, বলো প্রচন্ড ভালোবাসে। 31st আমাকে বললো মধু তুমি একটু অ্যাডভান্স বেরোবে, আমি একটু কোয়েস্টে যাবো, আমার কিছু কেনাকাটার আছে। 31st যেহেতু দিদি জামা কাপড় কেনা হয়নি, নতুন জামা পরে শো করে, এবার আমাকে বললো আর অ্যাডভান্স বেরোতে। অ্যাডভান্স বেরোলাম, আমাকে বললো কোচের ব্যান্ডটা কোথায় আছে একটু দেখো, কোন ফ্লোরে। আমি বললাম গ্রাউন্ডে আছে। গিয়ে কোচের বেল্ট কিনলো 24,500 টাকা দিয়ে। আমাকে বললো প্রভাবর একটা না ইয়ে লাগবে, লাগেজ ব্যাগ লাগবে, তা কোনটা ভালো হবে? তো সামনে স্যামসোনাইট বলে একটা ব্যান্ড পেলাম, ওটাতে ঢুকলাম, ওটাতে ভিজিট করলাম। 19,000 টাকা দিয়ে ওই ব্যাগটা নিল, মানে কোনো মানে হয়? গিয়ে যখন গিফট সারপ্রাইজ করলো, হ্যাঁ যখন কাকিমা দিয়েছে ওটা, মানে তখন মুখটা পুরো মানে দেখলাম না যে ব্লগের মধ্যে কোনো রিয়াকশনটাও দেখতে পেলাম না যে কিরকম, মানে এত ভালোবাসে। কোনো কিছুতে সন্তুষ্ট হতো না, কোনো কিছুতে সন্তুষ্ট হতো না। প্রবাহকে আমরা দেখেছি ও খুব ভালো রাখতে চাইতো। প্রবাহ কি মানে এই যে ভিডিও করা এগুলো কোনো সমস্যা ছিল প্রবাহর, মানে কোনোদিন এরকম হচ্ছে? কারণ ভিডিও ব্লগ করা নিয়ে কোনোদিন কিছু বলে, কোনোদিন কিছু বলে না। মেন সমস্যা কাকিমাকে শোতে যেতে দেবে না, মানে না, না, কাকিমা কোনো যোগাযোগ থাকবে না, থাকবে না। এই সূত্রপাতটা হলো কোথা থেকে? সেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি করেছি, আমি এত তো ওদের কাছে কেন খারাপ হলো, কি করি সেটা প্রমাণ দাও তোমরা, আমার কি ফল্ট আছে তোমরা সেটা বলো। আমি বললাম না, খুনি আসামিদেরও মানুষ বলে খুন করেছে, কিন্তু আমি কি অন্যায় করি সেটা আমাকে প্রমাণ দেখাও তোমরা। যার জন্য মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি যদি সত্যি খারাপ মেয়েকে যোগাযোগ রাখতো, মেয়ে আমি সে প্রমাণ দাও, কোনো উত্তর ছিল না, কোনো উত্তর ছিল না যে আমি কি অন্যায়টা করেছি, মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি দিনে 10 বার করে ফোন করি। আমি 28 বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি, আর মেয়ের কিছু ওটা কোথাও ওদের সবসময় থাকতাম। আমার মেয়ে স্কুল কলেজ সবসময়, কলেজেও আমি গিয়ে আমি বসে থাকতাম নিচে, মেয়েকে একা কোনদিন বেরোতে না, নিচে বসে থাকতাম, কলেজ শেষ হতো তারপর আমি কলেজ সাক্ষী আছি, নেতাজিনগর ডে কলেজ সাক্ষী আছি। এইভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম। সেই মেয়েটা যখন চলে গেছে না, প্রত্যেক মায়ের মনে একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি মেয়েকে তো ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সবকিছু হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। মেয়েকে ফোন করতে আমি 10 বার করে নাকি ফোন করি, কেন ফোন করি, তারপর থেকে ফোন করে দিয়েছি। আমার এই আঙুলটা ডিস্টার্ব, আমি টাইপ করতে পারি না। আমি ভয়েস দিতাম, কি রে কি করছিস, কিছু খেলি, কি করছিস, ঠিক আছিস। মেয়ের তো প্রবলেম গুলো আমাকে সব বলতো, তা আমি ঠিক আছিস তো, যতক্ষণ না একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি পেতাম না। তাই সেই সব মায়েদেরই হয়তো হয় বিয়ের পর, সেই মেয়েকে খোঁজ করাটা কি আমার অন্যায়, মেয়ের সাথে কথা বলাটা কি আমার অন্যায়? আর মেয়েকে আমি দেখতে খারাপ বলে কি আমার কোনো মাতৃত্বের দাম নেই? দেখতে খারাপের কথাটা সব সময় বারবার করে এই কথাটা, আমি দেখতে খারাপ। এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করতো না, আমি দেখতে বাজে, কিন্তু তার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আসছে। আমি দেখতে খারাপ, মাকে ব্লগে নেবে না, ভিডিওতে নেবে না, তোমার মা দেখতে বাজে। ওদের বাড়ির লোক, প্রবাহ বাড়ির লোক কি এটা সাপোর্ট করতে? তোমরাই ধরে নাও কারা বলতে পারে এগুলো, আমি তো নাম বলতে চাইছি না কারা, এগুলো বিয়ের পরেই এগুলো হচ্ছে। আচ্ছা, ওকে মানসিক এবং শারীরিক ভাবেও কি সব ও সুস্থ হচ্ছে? ও বলবে শারীরিক ভাবে মানসিক ভাবে কি সুস্থ হচ্ছে, নিশ্চয়ই তোমরা ওর সাথে যোগাযোগ করবে, জানতে পারবে। জেঠিমা আপনি বলছেন কালকেও বোধহয় ও আবার 3-4 মতন হয়ে করতে, আমি তো ছিলাম না, বড় মেয়ে ছিল, 3 বার এরকম গেছে, মরতে গেছে। চেষ্টা করেছে। এখন তো সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে। হ্যাঁ, ডাক্তার বলে গেছে চোখে চোখে রাখবেন। আপনারা সবসময় সারাক্ষণ রয়েছেন, কিন্তু এইভাবে মানে কতদিন বা কি ভাবছেন, কতদিন হাসপাতালে রাখবেন? বেশ কয়েকদিন রাখতে হবে বলেছে, ছাড়বে না। এখন যা দেখে এলাম তো পুরো মানে ঘোরেই নেই, মানে আমাকে বলছে বসতে, সেটাও বলতে পারছে না। দেখে এলাম যেটা একটু তো ভালো ছিল, একটু ভালো ছিল, কালকে আমি ভালোই দেখে গেলাম, দেখলাম নার্সও বললো যে কিছু খাইনি এখনো, দুপুরবেলা লাঞ্চও করিনি। আমি তো ভেবেছিলাম 7 তারিখ মানে কাল অব্দি রেস্টে রেখে আমার 8 তারিখ থেকে আবার শোতে ফেরাবো, কিন্তু এখন জানি না কতটা কি হবে। মানে আরো কয়েকদিন তাহলে বলছে যে ডক্টর যেটা বলবে, যদি না মেন্টালি ভাবে যদি না প্রিপেয়ার হয় তাহলে কি করে, মানে শরীরটাও যদি না ঠিক থাকে তাহলে তো কিছুই করা যাবে না। আচ্ছা, একটা বিষয়, প্রভাবর কি সমস্যাটা শুধু ছিল নাকি ওর পরিবারের, মানে শ্বশুর বাড়ির কেউই চায় না যে যে সংসার মানে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখো? শ্বশুর প্রথম দিকে হয়েছিল ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে না, শেষের দিকে যেটা হলো মাঝখানে একবার খবরও পেয়েছিলাম আমি যে ঘর থেকে বার করে দিয়েছিল, কাকিমার বাড়িতে ছিল, এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা, তাও হ্যাঁ মেয়ে জোর করে গেছে, বারবার করে, তাও ঠিক ছিল, মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল। পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা, দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই, আমি এখন ভালো আছি। মানে যখন বার করে দেয় 2 মাস থাকে কাকিমার বাড়ি।
তারপর থেকেও ঠিক ছিল, 2 মাস ছিল, প্রায় 2 মাস, মানে বার করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে। তখন প্রভাও কিছু বলেনি যে না কিছু না, ওকে বার তোমার তো করে সবসময় দিয়েছিল। বলতো বেরিয়ে যাও না, আছো কেন বাড়িতে, বেরিয়ে যাও না, আছো কেন, সবসময় কথা বলতো। তোমার তো যাওয়ার জায়গা নেই, ওর যাওয়ার জায়গা নেই। প্রচুর মানে প্রচুর ভাবে কান্নাকাটি, যে কাউকে কুকুর বিড়ালকে তাড়ায় না সেই মাসটাতে আমাকে কি করে ঘরের বউকে বার করে দেয়। যেটা আমাদের মানে বাঙালিরা বলে এরকম, ভাদ্র হ্যাঁ। মাস, কার্তিক মাসে ভাদ্র মাসে অষ্টমঙ্গলে পর্যন্ত এরকম শেয়ার করেছে, অষ্টমঙ্গলে পর্যন্ত মেয়েরা যখন 8 দিন থাকে পরেটা এসে নিয়ে যায়, সেই রিচুয়ালস পর্যন্ত মানতে দেয়নি, বলে আমাকে একদিন এসে কাটতে বেলা চলে যেতে হয়েছে। আর মায়ের বাড়িতেও থাকতে দেয়নি অষ্টমঙ্গলাতে। আচ্ছা, একটা লাস্ট যে রেজিস্ট্রিটা যেহেতু হয়নি, বিয়েটা কি অস্বীকার করার কোনো রকম চেষ্টা করছে এখন? আমি জানি না গো, সেটা তোমরা জনসাধারণ বা তোমরা বিচার করো যে এটা মানেটা কি, এর মানে কি। রেজিস্ট্রি রেজিস্ট্রি করবে না, করেনি, মানে মা বাবা করতে বারণ করেছে বলে করবে হ্যাঁ, না, বলে এই নিয়ে দিয়েছে। মানে কার মা ঝামেলা। বাবা বারণ ওর করেছে? প্রভাবর মা বাবা। প্রথমে তো বলতো মা বারণ করেছে, দিদি পরে অনেক তো চেষ্টায় দুজনেই ছিল বলছে। যে রেজিস্ট্রিটা করা যায়, অনন্যা সুকান্ত যখন রেজিস্ট্রিটা হয় তখন যাচ্ছিল একসাথে, এটাও শেয়ার করেছে যে আমরা চলো রেজিস্ট্রিটা করে নি, কিন্তু বলেছিল না করব না, এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়, গাড়ি থেকে নেমে যায়। এই হচ্ছে ব্যাপার।